1971 সাল ডিসেম্বর মাসের উত্তাল সময়। ভারতীয় উপমহাদেশে যুদ্ধের আগুন তখন তুঙ্গে। পাকিস্তানের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান যখন স্বাধীন হওয়ার শেষ প্রান্তে, ঠিক তখনই বঙ্গোপসাগরের বুকে ধেয়ে আসছিল এক দানবীয় শক্তির প্রতীক, আমেরিকার পারমাণবিক শক্তিধর সপ্তম নৌবহরের অংশবিশেষ, যার নাম দেওয়া হয়েছিল টাস্ক ফোর্স 74, যার কেন্দ্রে ছিল বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস এন্টারপ্রাইজ। আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার ভারত ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হুমকি দিয়েছিলেন। নিক্সন প্রশাসন চেয়েছিলেন যে কোনো মূল্যে পাকিস্তানকে বাঁচাতে। কেন? কারণ পাকিস্তানের পতন মানেই এশিয়ায় আমেরিকার প্রভাবের পতন। ভারত কি সেদিন সত্যি ভয় পেয়েছিল, নাকি আমেরিকার সেই নৌবহর পাঠানোর পেছনে লুকিয়েছিল অন্য কোনো গভীর ভূরাজনৈতিক ষড়যন্ত্র? আজ আমরা ইতিহাসের সেই ধূসর পাতা উল্টাবো, দেখব ডিক্লাসিফাইড নথি আর গোপন টেলিগ্রামের ভেতরের সেই সব তথ্য যা আজও অনেক ইতিহাসে ছাপা হয়নি। আজকের এই তদন্তমূলক প্রতিবেদনে আমরা উন্মোচন করব আমেরিকা কেন ভারতকে সেদিন ধ্বংস করতে চেয়েছিল এবং কেন শেষ পর্যন্ত তারা পিছু হটতে বাধ্য হলো। এটি কেবল যুদ্ধের ইতিহাস নয়, এটি সেই ভূ রাজনৈতিক ইতিহাস যা আজও অনেক দেশের মাথা ব্যথার কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে যখন সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে শীতল যুদ্ধ চলছে, তখন ভারত ছিল জোট নিরপেক্ষ। কিন্তু ভারতের ভৌগোলিক অবস্থান এবং তৎকালীন ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত ও আমেরিকার সম্পর্ক সবসময় ছিল সন্দেহজনক। আমেরিকার কাছে পাকিস্তান ছিল অত্যন্ত প্রিয়, কারণ পাকিস্তান ছিল এশিয়ার বুকে আমেরিকার জন্য এক বিশাল স্ট্র্যাটেজিক বাফার জোন। 1971 সালে যখন পূর্ব পাকিস্তানে গণহত্যা শুরু হলো, তখন আমেরিকার কিসিঞ্জার ও নিক্সন তাদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রেখেছিলেন। তাদের লক্ষ্য ছিল চীন ও পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করা। এই পুরো পরিকল্পনাটির নাম দেওয়া হয়েছিল ট্রায়াঙ্গুলার ডিপ্লোমেসি। নিক্সন ও কিসিঞ্জার চেয়েছিলেন চীনের সাথে সম্পর্ক স্থাপন করতে, এবং এই সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করছিল পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান যদি ভেঙে যায় বা হেরে যায়, তবে আমেরিকা ও চীনের সেই গোপন বন্ধুত্বের পথটি হুমকির মুখে পড়বে। এখানে কোনো মানবিকতা বা নৈতিকতার প্রশ্ন ছিল না। তারা চাইছিল না এশিয়ায় একটি শক্তিশালী ভারত দাপট দেখাক। তারা মনে করত ভারত সোভিয়েত ইউনিয়নের হাতের পুতুল। তাই ভারতকে থামানোর জন্য পাকিস্তানকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখা ছিল তাদের প্রধান লক্ষ্য। আমাদের গবেষণায় পাওয়া আমেরিকার ডিক্লাসিফাইড ফাইলগুলোর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হল ব্লাড টেলিগ্রাম। 1971 সালের 6 এপ্রিল ঢাকা থেকে তৎকালীন আমেরিকান কনসাল জেনারেল আর্চার ব্লাড একটি অত্যন্ত কড়া ভাষায় রিপোর্ট পাঠিয়েছিলেন ওয়াশিংটনে। তিনি পরিষ্কার লিখেছিলেন যে পূর্ব পাকিস্তানে যা হচ্ছে সেটা গণহত্যা, এবং পাকিস্তান সেনাবাহিনী পরিকল্পিতভাবে সাধারণ মানুষের ওপর আক্রমণ চালাচ্ছে। তিনি আমেরিকার নীরবতাকে নৈতিক ব্যর্থতা হিসেবে অভিহিত করেছিলেন। কিন্তু নিক্সন ও কিসিঞ্জার কি করেছিলেন জানেন? তারা এই টেলিগ্রামের কথা পুরো বিশ্ব থেকে গোপন রেখেছিলেন। তারা মনে করতেন আর্চার ব্লাড আবেগপ্রবণ হয়ে গেছেন এবং তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছেন না। কিসিঞ্জার তার নথিতে লিখেছিলেন, আমাদের স্বার্থ আগে, নৈতিকতা পরে। আমাদের হাতে থাকা তথ্য বলছে সেই সময় আমেরিকা গোপনে পাকিস্তানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছিল। তারা চেয়েছিল যুদ্ধটি দীর্ঘায়িত করতে। আমেরিকার আশা ছিল যুদ্ধ যত দীর্ঘ হবে ভারত তত দুর্বল হবে, আর ভারত যদি যুদ্ধে হেরে যায় তবেই আমেরিকার লক্ষ্য পূরণ হবে। এটি কোনো কল্পনা নয়,
কিসিঞ্জারের সেই সময়ের গোপন কথোপকথনের প্রতিলিপি আমাদের কাছে আছে, যেখানে তিনি বারবার বলেছেন ভারতকে এই অপরাধের শাস্তি দিতেই হবে। আমেরিকা তখন সরাসরি ভারতকে হুমকি দিয়েছিল যে যদি ভারত পূর্ব পাকিস্তানে আগ্রাসন চালায় তবে তারা সামরিক হস্তক্ষেপ করবে। কিন্তু ভারত কি ভয় পেয়েছিল? না। ইন্দিরা গান্ধী ছিলেন লৌহ মানবী। তিনি জানতেন আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে জড়ানো মানেই পরাজয়। তাই তিনি বেছে নিলেন বিকল্প পথ। 10ই ডিসেম্বর, যুদ্ধের চূড়ান্ত মুহূর্ত। আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA জানতে পারল পাকিস্তান আর মাত্র কয়েকদিন টিকবে। এরপরে নিক্সন ও কিসিঞ্জার মরিয়া হয়ে নিলেন তাদের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত। তারা নির্দেশ দিলেন বঙ্গোপসাগরে ভারতের উপকূলের কাছে পৌঁছে যাও। ভারত ও পাকিস্তান যখন সরাসরি লড়াইয়ে মত্ত, তখন আমেরিকার সেই বিশাল নৌবহর ভারতের দিকে যাত্রা করা ছিল এক বিশাল হুমকি। ভারত সরকারের কাছে খবর পৌঁছালো আমেরিকা কেবল ভয় দেখাচ্ছে না, প্রয়োজনে তারা বিমান হামলা বা নৌ হামলাও করতে পারে। এই পরিস্থিতি ভারতের জন্য ছিল এক বিরাট সংকট। ইন্দিরা গান্ধী তখন কি করছিলেন? ভারতের তৎকালীন নৌবাহিনী ও সামরিক কর্মকর্তাদের একটাই প্রশ্ন ছিল, আমরা কি আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাব? দিল্লি নর্থ ব্লকের সেই গোপন ঘরে সেদিন রাত জেগে হয়েছিল এক ঐতিহাসিক আলোচনা। সবাই জানত ভারতের পক্ষে আমেরিকার বিরুদ্ধে লড়াই করার মতো তখন পর্যাপ্ত সম্পদ নেই। আমেরিকার USS এন্টারপ্রাইজ রণতরীর যে শক্তি তা ভারতের পুরো নৌবাহিনীর চেয়েও কয়েক গুণ বেশি ছিল। কিন্তু ইন্দিরা গান্ধী ছিলেন অটল। তিনি চেয়েছিলেন ভারত নিজের শক্তিতে লড়বে, কিন্তু একই সাথে তাকে খুঁজতে হবে অন্য কোনো পথ। আমেরিকার নৌবহর আসার খবর যখন ভারতীয় জনগণের কাছে পৌঁছালো, তখন পুরো দেশ জুড়ে এক চাপা আতঙ্ক। কিন্তু গোয়েন্দা নথিতে দেখা যায় ইন্দিরা গান্ধী আগে থেকেই নিশ্চিত ছিলেন যে রাশিয়া পাশে দাঁড়াবে। আর ঠিক তখনই শুরু হলো এক অদৃশ্য লড়াই। আগস্ট 1971 ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে হওয়া বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি ছিল এই পুরো নাটকের গেম চেঞ্জার। আমেরিকা জানতো না এই চুক্তির ভেতরের শর্তগুলো ঠিক কতটা কঠোর। যখন আমেরিকার নৌবহর বঙ্গোপসাগরের দিকে আসছিল, তখন সোভিয়েত ইউনিয়ন চুপ করে বসেছিল না। তারা বুঝতে পেরেছিল আমেরিকার এই নৌবহরের উদ্দেশ্য কেবল ভয় দেখানো নয়, বরং ভারতের ওপর সরাসরি প্রভাব বিস্তার করা। সোভিয়েত ইউনিয়ন তখন ভারত মহাসাগরের তলদেশে পাঠিয়ে দিয়েছিল তাদের নিজস্ব পারমাণবিক সাবমেরিন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবাহী রণতরী। আমেরিকার এন্টারপ্রাইজ রণতরীর কমান্ডাররা যখন রাডারে দেখল যে তাদের পেছনেই রাশিয়ার নৌবহর দাঁড়িয়ে আছে, তখন তাদের পুরো পরিকল্পনা উল্টে গেল। রাশিয়ার সেই নৌবহর আমেরিকার নৌবহরকে ঘিরে ফেলেছিল। এটি ছিল এক স্নায়ু যুদ্ধের চরম মুহূর্ত। রাশিয়ার কমান্ডাররা সরাসরি নির্দেশ পেয়েছিল আমেরিকা যদি আক্রমণ করে তবে পাল্টা আঘাত করতে দ্বিধা করা হবে না। আমেরিকা যখন জানতে পারল যে ভারত কেবল রাশিয়ার সাথে একটি কাগজে সই করা বন্ধুত্বের চুক্তিতে আবদ্ধ নয়, বরং রাশিয়ার নৌবাহিনী সরাসরি ভারতের হয়ে মাঠে নেমেছে, তখন আমেরিকার পুরো নীতি বদলে গেল। ষষ্ঠ নৌবহর সেদিন বঙ্গোপসাগরে পৌঁছালেও তারা কোনো আক্রমণের সাহস করতে পারেনি। আমেরিকা বুঝতে পেরেছিল যে পারমাণবিক যুদ্ধে যাওয়ার অর্থ আমেরিকার জন্য এক বিশাল বিপর্যয়। সেই মুহূর্তে আমেরিকা পিছু হটতে বাধ্য হলো। একেই বলে ভূ রাজনীতির শ্রেষ্ঠ মাস্টার স্ট্রোক। রাশিয়ার সেই সময়কার ভূমিকা আজও ভারতের কৃতজ্ঞতার জায়গায় আছে। আজকের ভারতের সাথে যোগসূত্র ও কূটনৈতিক শিক্ষা আপনারা যারা আজকের ভারতের বিদেশ নীতি নিয়ে ভাবেন,
তাদের জন্য 1971 সালের এই ঘটনাটি এক বিশাল শিক্ষা। ভারত সেদিন বুঝতে পেরেছিল যে পড়া শক্তিদের সাথে লড়াই করতে কেবল আবেগ যথেষ্ট নয়, দরকার সঠিক কূটনৈতিক দক্ষতা এবং শক্তিশালী মিত্র। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন দেখি আমেরিকা, রাশিয়া ও ভারতের সম্পর্ক, তখন 1971 সালের সেই শিক্ষাটাই কিন্তু ভিত্তি হিসেবে কাজ করে। ভারত আজও চেষ্টা করে সব পক্ষের সাথে ভারসাম্য বজায় রাখতে, যাতে কখনোই এমন পরিস্থিতির সৃষ্টি না হয় যেখানে ভারতকে একা লড়াই করতে হয়। আমেরিকার সেই ষষ্ঠ নৌবহর পাঠানোর ঘটনাটা কি কেবল একটি সামরিক হুমকি ছিল, নাকি এটি ছিল আমেরিকার ইতিহাসের এক বিশাল পরাজয়? ইতিহাসবিদরা অনেকভাবে ব্যাখ্যা করেন। কেউ বলেন আমেরিকা কখনোই ভারত আক্রমণ করার পরিকল্পনা করেনি, তারা কেবল পাকিস্তানকে রক্ষা করার অভিনয় করছিল। কিন্তু আমাদের কাছে থাকা নথিপত্র এবং তৎকালীন সোভিয়েত নথির বিশ্লেষণ বলছে আমেরিকা প্রস্তুত ছিল, কেবল রাশিয়ার বাধার কারণে তারা থেমে গিয়েছিল। এটি ছিল এক অদৃশ্য লড়াই যা শেষ হয়েছিল ভারতের বিজয়ের মাধ্যমে। এটি ছিল ভারতের সার্বভৌমত্বের জয়। আজও ওয়াশিংটনের সেই সব আর্কাইভে এমন অনেক ফাইল আছে যা এখনও উন্মুক্ত করা হয়নি। হেনরি কিসিঞ্জার তার শেষ বয়সে বলেছিলেন, ভারতকে সেদিন আমরা বুঝতে ভুল করেছিলাম। আমেরিকার সেই সুপার পাওয়ার অহংকারকে সেদিন ভারত ভেঙে দিয়েছিল রাশিয়ার সহায়তায়। সেই ইতিহাস কেবল পাঠ্য বইয়ের সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের মনে করিয়ে দেয় যে রাষ্ট্র মানেই কেবল সীমানা নয়, রাষ্ট্র মানেই এক জটিল কূটনৈতিক বুদ্ধিবৃত্তির খেলা। আপনারা যারা এতক্ষণ ধরে এই রহস্যময় ইতিহাস শুনলেন, তাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনারা কি মনে করেন ভারত যদি সেদিন রাশিয়ার সাথে চুক্তি না করত, তবে কি ভারত আজকের এই শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারত, নাকি বাংলাদেশ আজও পূর্ব পাকিস্তান হয়েই থাকত? এবং আমেরিকার সেই অভিসন্ধি কি সত্যিই কেবল সামরিক ছিল? আমি সংগ্রামিকা। আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করুন। ইতিহাস আসলে অনেক জটিল এবং আমরা চ্যানেলে চেষ্টা করি সেই জটিল ইতিহাসের অলিগলি আপনাদের সামনে তুলে ধরতে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকবেন। ধন্যবাদ।